নিজের মায়ের মাথায় হাত রেখে অনুভব কি আজ পারবে লাজুকে চোর অপবাদ থেকে বাঁচাতে, নাকি বনলতার ষড়যন্ত্রে চিরদিনের মতো বাড়ি ছাড়তে হবে লাজুকে? অনুভবের এক কথাতেই বদলে গেল সবার ভাগ্য। দেখুন আজকের টান টান উত্তেজনাপূর্ণ পর্ব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব আর বনলতা দুজন মিলেই রেডি হয়ে চলে যাচ্ছে লাজুর কলেজে, কারণ লাজুকে আজকে সংবর্ধনা দেওয়া হবে সবার সামনে। এদিকে লাজুর মনটা ভীষণই খারাপ। কালকে থেকে লাজু কোথায় থাকবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। লাজুর যে বাড়ির মাথার ছাদটা চলে গেছে সেটা লাজু খুব ভালো মতন উপলব্ধি করতে পারছে। এর মাঝখানে বনলতা আর অনুভবকে দেখে লাজু খুব খুশি হয়ে যায়। লাজু তার বন্ধুদের সাথে অনুভব আর বনলতার ভালো মতো মিট করিয়ে দেয় আর বলে যে আমি ওদের বাড়িতেই থাকি। এরপর বন্ধুরা অনুভবের সাথে আর বনলতার সাথে আলাপ পরিচয় করাতে থাকে। এর মাঝখানে অনুভব ভাবে, সত্যি লাজু কত বড় হয়ে গেছে। সেই গ্রাম থেকে উঠে আসা মেয়েটা আজকে মেডিকেল কলেজে পড়ছে, ডাক্তারি পড়ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তার মাঝখানে বনলতা দেখতে পারে অফিসার রয়েছে, তাই অফিসারের সাথে কথা বলতে চলে যায় আর বলে, স্যার কিছু কথা ছিল আপনার সাথে, যদি অনুমতি দেন বলতে পারি? তখনই অফিসার বলে, হ্যাঁ বলুন না, কি বলবেন? বনলতা বলে, ময়ূকের কেসটা তো কোর্টে উঠবে, আর যখন কোর্টে উঠবে কেসটা তখন কি আমার নামটা সামনে আসবে? অফিসার বলে, দেখুন আমরা চাইব যাতে সামনে না আসে, কিন্তু ময়ূকের কথা তো আমরা বন্ধ করতে পারবো না। ময়ূক এখানে আপনার নামটা বলবেই। বনলতা বলে, তাহলে তো সবাই সবটা জেনে যাবে, কি করে আটকাবো স্যার? সুদর্শন স্যার বলে, বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু লাজুও এই ব্যাপারটা বারবার করে আমাকে অনুরোধ করে বলেছে যেন তার বনলতা দিদির নামটা সবার সামনে না আসে, কারণ বনলতা দিদির নাম আসলে বনলতা দিদি সবার সামনে ধরা পড়ে যেতে পারে। লাজু না আপনাকে খুব ভালোবাসে জানেন, ও বারবার করে শুধু আপনাকে বাঁচাতে চায়, আর সেই জন্য সবসময় সব রকমভাবে চেষ্টা করে। ময়ূককে আমরা তো জব্দ করার চেষ্টা করবই, এবার কোর্টে কি হবে সেটা আমি এখন কি করে আপনাকে বলি বলুন তো ম্যাডাম? তবে আশা করছি খুব ভালো কিছুই হবে, আর যেটা হবে সেটা আপনার চোখের সামনেই হবে। বনলতা লাজুর এই কথাগুলো শুনে খুব খুশি হয় আর ভাবে, লাজু আমার জন্য এত কিছু ভেবেছে। সত্যি মেয়েটাকে যতই দেখি তত বেশি অবাক হয়ে যাই। লাজুর মতন ভালো মেয়ে এই পৃথিবীতে বোধহয় খুব কমই আছে। ওকে বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না, শেষ চেষ্টা আমাকে একটা করতেই হবে। এর মধ্যেই লাজুকে সংবর্ধনা দেওয়া হবে, সেই জন্য মঞ্চে ম্যাডামরা চলে এসেছে আর বলে, এখানে লাজবন্তীকে আমরা যে সংবর্ধনাটা দিতে চলেছি, অনেকেই হয়তো ভাবছ মেডিকেল কলেজের সাথে এই ঘটনাটার লিঙ্ক কিভাবে রয়েছে। আসলে মেডিকেল কলেজে তোমরা যারা পড়তে এসেছ তারা হয়তো অনেকেই সাহসী, আবার অনেকেই রয়েছ তারা একটু একটু কম সাহসী। কিন্তু লাজু একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে, যেভাবে বুদ্ধির সাথে সবটা সামলেছে, লড়াই করেছে, তার বাহবা তো দিতেই হয়। আজকে লাজুকে দেখে অনেকে এগিয়ে আসতে সক্ষম হবে। লাজুর এই সাহসিকতাটা অনেকের কাছে উদাহরণ স্বরূপ হয়ে থাকবে। তাই লাজুকে এই সংবর্ধনার দেওয়াটা খুবই জরুরি ছিল। আর এটা শোনার পর অনুভবের চোখের থেকে জল পড়তে থাকে। অনুভব বুঝতে পারে সেই লাজু যে কিনা গ্রাম থেকে উঠে এসেছিল, সে আজ কত বড় একটা জায়গায় পৌঁছে গেছে। তারপরে অফিসারকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। অফিসার বলে, মিথ্যা কথা বলবো না, প্রথমে এই কেসটা শুনে আমারও যথারীতি ভয় লাগছিল। এমন একটা সময় পৌঁছে গিয়েছিলাম যেখানে লাজবন্তীর জীবন সংশয় প্রায় হতে পারছিল। আমাদের টিম বা আমরা কিছুই করে উঠতে পারতাম না। সব মিলিয়ে লাজবন্তী যে সাহস দেখিয়েছে সেখানে প্রশংসা সব সময় করতেই হবে। তাই বলছি, লাজবন্তীর মতন মেয়ে এই শহরে থাকাটা খুব জরুরি, সব জায়গায় থাকাটা খুব জরুরি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ব্ল্যাকমেলাররা যারা রয়েছে তারা আর সাহস পাবে না ব্ল্যাকমেল করতে। এরপর বনলতা বুঝতে পারে লাজু ঠিক কতটা সাহস নিয়ে এই কাজটা করেছে। অনুভব ভাবে, সবই তো বুঝলাম, কিন্তু লাজুকে বাঁচাবো কি করে? কি করে লাজুকে সব দিক থেকে প্রোটেক্ট করব? কাল সকাল হলেই যে লাজুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এর মাঝখানে স্ত্রী নিজের কাজ করতে থাকে। তখনই চলে গেছে বনলতা আর বলে, আন্টি তোমার সাথে কিছু কথা ছিল, তোমাকে যে কথাগুলো বলাটা খুবই জরুরি। স্ত্রী তখন বলে, হ্যাঁ বলো না, কি কথা বলবে? বনলতা বলে, লাজু খুব ট্যালেন্টেড একজন মানুষ, ও খুব ভালো মানের ডাক্তারি পড়ছে। ওকে যদি এইভাবে আমরা বাড়ি থেকে বার করে দিই তাহলে হয়তো ও খুব সমস্যায় পড়তে পারে। সেজন্যই বলছি, যদি কোনোভাবে লাজুর যাওয়াটা আটকানো যায়, ওকে আর একটা সুযোগ দেওয়া যায় না? স্ত্রী তখন বলে, বনলতা একটা কথা জেনে রাখো, গয়না চুরি গেছে, গয়না আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু তোমার যেটা যাচ্ছে সেটা কিন্তু আর কখনো ফিরিয়ে আনা যাবে না। সেই কথাটা কি তুমি বুঝতে পারছো?
সেই জন্যই তোমাকে সাবধান করছি। কিন্তু বনলতা বলে, আমি সবটাই বুঝতে পারছি আন্টি, কিন্তু লাজুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা একদমই ঠিক হবে না। বাট কোনোভাবেই শুনতে চায় না স্ত্রী। স্ত্রী তখন বলে, আচ্ছা বনলতা, সবার আগে তুমি বারবার করে বলছিলে চোর লাজু, লাজু এই চুরিটা করেছে। এখন হঠাৎ করে এমন কি হলো যার জন্য তুমি লাজুকে আর ছাড়তে চাইছো না, চোর বলছো না? আমার কিন্তু ব্যাপারটা মাথার মধ্যে ঢুকছে না। কি চাইছো বলো তো? আমাকে একটু খুলে বলবে প্লিজ? কিন্তু বনলতা জানে সবটা যদি সে খুলে বলতে চায় তাহলে এখানে একটা অনর্থ ঘটে যাবে, তাই চেয়েও সবটা খুলে বলতে পারে না বনলতা। এর মাঝখানেই দেখা যায় অনুভব দাঁড়িয়ে রয়েছে, ভাবতে থাকে কি করে লাজুর যাওয়াটা আটকাবে। অন্যদিকে লাজু বাড়িতে এসে নিজের সমস্ত জামা কাপড় আর ব্যাগপত্র, বই খাতা সব গুছিয়ে নেয়, কারণ আজকের রাতটাই এই বাড়িতে শেষ রাত তার জীবনে, কালকে চলে যেতে হবে। স্ত্রী তখন বলে, বনলতা, লাজুকে যেতে দাও। লাজু এই বাড়ি থেকে গেলে তোমারও ভালো আর আমারও। ওই সব্যনাশী মেয়েকে এই বাড়িতে রাখার কোনো দরকার নেই। কিন্তু বনলতা জানে আজ লাজুর জন্যই সে বেঁচে আছে, না হলে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। সকাল হতেই লাজুকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে। তখনই অনুভব নিজেকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। অনু এসে বলে, ছোড়দা ভাই, তুই কিছু একটা কর। লাজু যে চোর অপবাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, একবার যদিও বাড়ি থেকে বেরিয়ে যায় আর কখনো কিন্তু ওকে তুই ফিরিয়ে আনতে পারবি না, অন্তত সেটা একবার বোঝ। কিন্তু কি করবে অনুভব সেটাই বুঝতে পারছে না অনুভব। অনুভব ভাবে, সত্যি যদি সত্যিটা বলে দিই আর লাজু যদি আমার সামনে কোনোদিনও না আসে তখন কি হবে। এর মাঝখানেই বনলতা চেষ্টা করে যাচ্ছে যদি কোনোভাবে লাজুকে আটকানো যায়। ঠাম্মি তখন বলে, লাজুর এই বাড়ি থেকে চলে যাওয়াটা কারোর জন্যই ভালো হবে না। লাজু চোর নয় সেটা আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আমি তখন একটু অন্যমনস্ক ছিলাম, আমি ভুল বুঝেছিলাম লাজুকে। কিন্তু পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম লাজুর মতন মেয়েরা কখনোই চুরি করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে বৌমা, ওকে তুমি যেতে দিও না। কিন্তু স্ত্রী বলে, না মা, ওকে আর এই বাড়িতে আমি রাখতে পারবো না, অনেক হয়েছে। ও নিজের ব্যবস্থা নিজেই করে নিক। ও যদি এই বাড়িতে থাকে আবার কোনো একটা অনর্থ ঘটবে। এরপর যখন লাজু চলেই যাচ্ছিল তখনই অনুভব এসে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তখনই বনলতা আবারও বুঝতে পারে এবার হয়তো সে ধরা পড়ে যাবে। স্ত্রী তখন বলে, অনেক হয়েছে, আর এই নাটক সহ্য হচ্ছে না। অনুভবের হাতটা নিয়ে স্ত্রী নিজের মাথার উপরে রাখে আর বলে, বলতো বাবা, আসল চোরটাকে? আমি আশা করব তুই নিজের মায়ের মাথা ছুঁয়ে মিথ্যা কথা বলবি না, কিন্তু আসল অপরাধীটা কে বলতে তোকে আজকে হবেই। এরপর লাজু ইশারা দেয় যাতে সে না বলে, কিন্তু অনুভব হাতের ইশারায় বুঝিয়ে দেয় আসল অপরাধী বনলতা। বনলতাই চুরিটা করেছে। আর এটা শোনার পরে জাস্ট চমকে গেছে বাড়ির সবাই। স্ত্রীও বুঝতে পেরে যায় বনলতা শেষ পর্যন্ত চুরিটা করেছে, সেই জন্যই বনলতা লাজুকে আটকানোর কথা বলছিল। এরপর স্ত্রী বনলতাকে অনেক উচিত কথা শোনাতে থাকে, যা শোনার পরে খুব খারাপ অবস্থা হয় বনলতা আর লাজুর নিজেরও। অনুভবের মুখে বনলতার নাম শুনে মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের পরিবেশ থমথমে হয়ে গেল, যেন বাজ পড়ল বনলতার মাথার উপর। শ্রী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে এতক্ষণ লাজুকে চোর ভেবে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, অথচ আসল অপরাধী তার সবথেকে প্রিয় এবং কাছের মানুষ বনলতা। অনুভব তার মায়ের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, মা, তুমি চেয়েছিলে আমি সত্যিটা বলি, আমি আজ আর কোনো আড়াল রাখব না। বনলতাই আলমারি থেকে গয়না সরিয়েছিল এবং সেই গয়না ময়ূকের কাছে পৌঁছে দিয়েছিল। বনলতা পাথরের মতো দাঁড়িয়ে কাঁপতে লাগল, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারল আজ আর লুকানোর কোনো পথ নেই। লাজু অসহায়ভাবে অনুভবের দিকে তাকিয়ে রইল, কারণ সে কথা দিয়েছিল বনলতার সম্মান রক্ষা করবে। কিন্তু অনুভব আজ আর সেই প্রতিশ্রুতি রাখতে পারল না। শ্রী চিৎকার করে বলে উঠল, বনলতা, এটা কি শুনছি আমি? তোমাকে আমি নিজের মেয়ের মতো বিশ্বাস করতাম, আগলে রাখতাম, আর তুমি আমার বাড়িতে থেকে আমার গয়না চুরি করলে, আর দোষ চাপালে ওই নিষ্পাপ মেয়েটার উপর যে তোমাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। বনলতা কোনো উত্তর দিতে পারল না, সে শুধু মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগল। ঠাম্মি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বললেন, আমি জানতাম আমার লাজু সোনামণি কোনোদিন এমন কাজ করতে পারে না। চেহারা দেখে মানুষের বিচার হয় না বৌমা, বিচার হয় তার মন দেখে। আজ তোমার চোখ খুলল তো? বনলতা তখন স্ত্রীর পায়ে ধরে বলতে লাগল, আন্টি, আমাকে ক্ষমা করে দিন, আমি নিরুপায় ছিলাম। ময়ূক আমাকে ব্ল্যাকমেল করছিল। ও বলেছিল যদি আমি গয়না না দিই তবে ও আমার পুরনো সব সত্যি সবার সামনে এনে দেবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি কি করব। লাজু আমাকে বাঁচাতে চেয়েছিল, তাই ওর নিজের ওপর সব দোষ টেনে নিয়েছিল।
শ্রী ঘৃণায় বনলতার হাতটা ঝটকিয়ে সরিয়ে দিল এবং বলল, অভাবের তাড়নায় মানুষ চুরি করে সেটা মানা যায়, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করেছ। যে লাজু তোমাকে দিদির মতো শ্রদ্ধা করে ভালোবেসে আগলে রাখল, তুমি তার চরিত্র নিয়ে ছিনিমিনি খেললে। আজ যদি অনুভব সত্যিটা না বলতো, তবে ওই মেয়েটা চোর অপবাদ নিয়ে রাস্তায় দাঁড়াত। তুমি একবারও ভাবলে না ওর ভবিষ্যতের কথা? লাজু তখন ভিজে চোখে এগিয়ে এসে বলল, মা, আপনি শান্ত হন। বনলতাদি ইচ্ছে করে এটা করেনি, পরিস্থিতি ওকে বাধ্য করেছে। অফিসারও জানেন বনলতাদি পরিস্থিতির শিকার। আপনারা ওকে পুলিশে দেবেন না প্লিজ। অনুভব গর্জে উঠে বলল, লাজু, তুমি এখনও ওর হয়ে সাফাই গাইছ? ও তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, একবারও প্রতিবাদ করেনি। নিজের পিঠ বাঁচাতে ও চুপচাপ সবটা দেখছিল। বনলতা কাঁদতে কাঁদতে বলল, না অনুভব, আমি লাজুকে আটকানোর চেষ্টা করেছি। আমি আন্টিকে বারবার বলেছি লাজুকে যেতে না দিতে, কারণ আমার বিবেকের দংশন হচ্ছিল, কিন্তু আমি সত্যিটা বলার সাহস পাচ্ছিলাম না। অনু এবং বাড়ির বাকিরা সবাই বনলতার উপর ছিছি করতে লাগল। শ্রী কঠিন স্বরে ঘোষণা করল, এই বাড়িতে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই বনলতা। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আমি তোমাকে পুলিশে দিচ্ছি না শুধু লাজুর মুখের দিকে চেয়ে, কারণ ও তোমাকে সম্মান করে, কিন্তু তোমার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বনলতা নিজের ছোট ব্যাগটা নিয়ে কাঁদতে কাঁদতে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় লাজুর সামনে দাঁড়িয়ে বলল, পারিস তো আমাকে ক্ষমা করে দিস লাজু, তোর মতো হওয়ার যোগ্যতা আমার নেই। লাজু কোনো কথা বলল না, তার চোখ দিয়ে শুধু জল পড়তে লাগল। বনলতা চলে যাওয়ার পর শ্রী লাজুর হাত ধরে নিজের কাছে টেনে নিল এবং কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে অনেক কটু কথা বলেছি, তোকে চোর বলেছি, অথচ তুই এই পরিবারের মান বাঁচাতে নিজের সম্মান বিসর্জন দিচ্ছিলি। লাজু শ্রীয়ের হাত জড়িয়ে ধরে বলল, মা, আপনি তো জানেন আমি আপনাদের কত ভালোবাসি। এই বাড়িটা আমার কাছে মন্দিরের মতো। আমি কি করে পারতাম অশান্তি তৈরি করতে? অনুভব তখন লাজুর সামনে এসে দাঁড়াল এবং তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, অনেক নাটক হয়েছে, আর নয় লাজু, এবার থেকে তুই এই বাড়ির মেয়ে হয়ে থাকবি না, তুই হবি এই বাড়ির যোগ্য ঘরণী। আমি তোকে আর কোনোদিন কোথাও যেতে দেব না, তোর ডাক্তারি পড়া, তোর স্বপ্ন, সব আমি পূরণ করব। শ্রী মুচকি হেসে লাজু আর অনুভবের মাথায় হাত রেখে আশীর্বাদ করল এবং বলল, আজ থেকে লাজু এই বাড়ির মেজ বউ হয়ে থাকবে, কোনো চোর বা আশ্রিতা হিসাবে নয়। ঠাম্মি খুশিতে ডগমগ হয়ে বললেন, আমার লাজু এবার সত্যি সত্যি রানী হয়ে রাজত্ব করবে। সারা বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। অনু রাজুকে জড়িয়ে ধরে বলল, লাজুপা, তুমি আমাদের ছেড়ে আর কোথাও যেও না। লাজু বুঝতে পারল সত্যের জয় দেরিতে হলেও হয় এবং ত্যাগের মহিমা কোনোদিন বৃথা যায় না। সে অনুভবের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পেল। যে অনুভব তাকে একদিন গ্রাম থেকে নিয়ে এসেছিল, আজ সেই তাকে পূর্ণ মর্যাদা দিয়ে নিজের জীবনে ঠাঁই দিল। বাইরের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠল। লাজুর জীবনে এক নতুন সকালের সূচনা হল, যা কেবল ভালোবাসা আর সম্মানে ভরা। আপনার কি মনে হয়, অনুভব বনলতার নাম বলে দিয়ে ঠিক করেছে, নাকি লাজুর দেওয়া কথা রাখা উচিত ছিল? কমেন্টে জানান।